আসসালামু আলাইকুম। লার্নিং টিউটোরিয়াল বাই ইমরান এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি মোহাম্মদ ইমরান হোসাইন। আজকে আমি গ্রামার পার্ট রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা যদি এই ভিডিওটা দেখেন আপনাদের রাইট ফর্ম অফ ভার্বের নিয়ে যে ভয়, সেই ভয়টা আশা করি আস্তে আস্তে দূর হয়ে যাবে। আমি আজকের ক্লাসে রাইট ফর্ম অফ ভার্বের রুলস নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ক্লাসগুলোতে কনফিডেন্স বাড়ানোর জন্য কিছু অনুশীলন বোর্ড কোশ্চেনের কিছু অনুশীলন করাবো। আশা করি যদি প্রতিনিয়ত এই ভিডিওগুলো দেখেন আপনারা আশা করি আপনাদের রাইট ফর্ম অফ ভার্বসের মধ্যে যে ভয়টা সেটা দূর হয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমেই যে আমাদের অনুচ্ছেদটা আছে সেটা আগে বুঝতে হবে। বোঝার পর আমরা সামনে যেই রুলসগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। তাহলে বলছি যে রাইট ফর্ম অফ ভার্বের পরীক্ষা আসে 5 দাগে, শূন্যস্থান থাকে 10টা। মার্কস 5। রাইট ফর্ম অফ ভার্বসে 5 আউট অফ 5 পাওয়ার জন্য নিম্নোক্ত রুলস অবশ্যই টানা মুখস্থ থাকতে হবে। প্রথমেই দেখতে হবে প্যাসেজটি প্রেজেন্ট নাকি পাস্ট এর, অর্থাৎ এটা কি বর্তমান কালকে বোঝাচ্ছে নাকি অতীত কালকে বোঝাচ্ছে, এবং প্রত্যেকটা লাইনের টেন্স এবং গ্রামার সূক্ষ্মভাবে খেয়াল করে উত্তর দিতে হবে। ঠিক আছে, আমাদের দেখতে হবে টেন্সটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স না ভবিষ্যৎ টেন্স, অর্থাৎ বর্তমান কালকে বোঝাচ্ছে নাকি অতীত কালকে বোঝাচ্ছে নাকি ভবিষ্যৎ কালকে বোঝাচ্ছে। আর গ্রামার কিছু রুলস আছে, সেই রুলসগুলো যদি আমরা ফলো করি, বিশেষ করে আমাদের অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসগুলো আছে, সেই অ্যাক্টিভ ভয়েসের রুলসগুলো যদি জানা থাকে রাইট ফর্ম অফ ভার্বসের ব্যাপারটা বোঝা আরও সহজ হয়ে যায়। আর ভোকাবুলারি বিগত বছরের বোর্ড কোশ্চেনের অনুশীলনের বিকল্পই নেই। আমি আশা করি সামনের ক্লাসগুলোতে আমি বোর্ড কোশ্চেনগুলো আমি আলোচনা করব, যে সমস্যাগুলো থাকবে সেগুলো আমি এখানে সমাধান করে দিব আশা করি ইনশাল্লাহ। আমাদের এই যে প্রথম রুলস আছে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্ব সময়ের সাথে বা মূল ভার্বের সাথে অ্যাস অথবা ইয়েস সময়যুক্ত হয়। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হলে ভার্বের আছে তাই থাকবে, ভার্বে যা আছে তাই থাকবে আর কি। এটা ভুল লিখছি, বাদ যাবে এখান থেকে। যাই হোক, তো আমাদের অনেকেই চিনি না ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন কোনগুলো। আসলে যদি সহজ করে বলি, যারা কথা বলে তারাই ফার্স্ট পারসন, আর যারা কথা শোনে তারা সেকেন্ড পারসন, আর যারা কথা বলেও না এবং শুনতেছেও না বাকি সবাই থার্ড পারসন। যেমন আমি এখন কথা বলছি, আমি ফার্স্ট পারসন, তো আমার পক্ষে যদি আর কয়েকজন থাকে তখন আমি তাদের হয়ে কথা বলে তখন আমরা হয়ে যাব, আমরাও ফার্স্ট পারসন, অর্থাৎ আই এবং উই দুইটা সবসময় ফার্স্ট পারসন হয়। তো যারা কথা শোনে, বিশেষ করে আমার পাশে যারা সামনে যারা থাকে তাদেরকে আমরা তুমি বলেই ডাকি, তো তুমিটা সেকেন্ড পারসন হয় কারণ তারা আমার কথাটা শুনতেছে। আর থার্ড পারসন কারা, যারা আমার কথা শোনে না তাদেরকে আমি তুমি বলি না, হয় নাম ধরেই বলি, অথবা সে আমাদের পাশে থাকে না তখন তাকে আমি সে বলি, অথবা নাম ধরে ডাকি। ঠিক আছে, তো সেগুলো হচ্ছে থার্ড পারসন। আর ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসনের মধ্যে সিঙ্গুলার অথবা প্লুরাল হয়, অর্থাৎ একজন যদি কথা বলে সেটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক একই রকম সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কখন হবে, যদি একজন হয়, একটা ব্যক্তি হয়, একটা বস্তু হয়। আর প্লুরাল কোনটা, যেগুলো একের অধিক, যেমন ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার হচ্ছে উই, সেকেন্ড পারসন প্লুরালটা ইউই হয়, থার্ড পারসনটা হচ্ছে দেই হয়, মানে তারা। যাই হোক, এখন আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেখি তাহলে আশা করি এই জিনিসটা বোঝা যাব। যেমন এখানে লিখে দিছি যে হি গোজ টু স্কুল। আচ্ছা, এখানে আমাদের থাকার কথা ছিল গো, ঠিক আছে, আমি একটু লিখে ফেলছি। তো হি দ্বারা বোঝাচ্ছে একজন ব্যক্তি, হি মানে সে, আর সে একজনই হয়, ওই কারণে গো এর সাথে গোজ ইউজ করছি, অর্থাৎ গো এর সাথে ইএস যোগ করছি। অর্থাৎ আরেকটা কথা হচ্ছে কোনো ভার্বের শেষের লেটারটা যখন ও হয় তখন এর সাথে ইএস যুক্ত হয়।
ঠিক একই রকম যখন ভার্বের শেষের অক্ষরটা এস হয়, জেড হয়, তখন এই শব্দের শেষে ওই ভার্বের শেষে ইএস যুক্ত হয়, বাকি সব ক্ষেত্রে এস যুক্ত হয়। যাই হোক, এরপরে আমরা যখন দেটা যদি দেখি, দের সাথে আমরা ওয়ার কি হবে, দের সাথে কোনো ইএস হবে না। কেন হবে না? এটা সিঙ্গুলার থার্ড পারসন, ঠিক আছে, হিটাও থার্ড পারসন, দেটাও থার্ড পারসন, কিন্তু হিটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দেইটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, ওই কারণে সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে গোজ হয়েছে, আর প্লুরাল নাম্বার হওয়ার কারণে ইএসটা যোগ হয় না, ব্যাসটা যোগ হয় নাই। হয়েছে কি, হি গোজ টু স্কুল, আর একটা হচ্ছে দে ওয়ার্ক ভেরি হার্ড। ওকে, আশা করি বুঝতে পারছো। পরের রুলস আমি যাই। পরের রুলসটা হচ্ছে সেন্টেন্সটি যদি প্যাসিভ ভয়েসের হলে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের V3 হয়। আমরা সব সময় মনে রাখতে হবে, আমরা টেন্সে যা শিখি সেগুলো হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, হ্যাঁ, আর প্যাসিভ ভয়েসে মেইন ভার্ব অবশ্যই 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 ভার্বের 3 নম্বর ফর্ম হবে। তো আরেকটা জিনিস হচ্ছে প্যাসিভ ভয়েসের মধ্যে একটা বি ভার্ব থাকবে, ভার্বের 3 নম্বর ফর্ম থাকবে। আরেকটা জিনিস হচ্ছে সাবজেক্টটা মূল ভার্বের কাজটা করতে পারবে না, হ্যাঁ, নিজে করতে পারে না, মূলত অন্যজন সেই কাজটা করে দেয়। ঠিক আছে, এখন আমরা যদি একটু দেখি তাহলে আশা করি বাকি উদাহরণের মাধ্যমে সেই জিনিসটা বুঝতে পারবো। প্যাসিভ মানে হচ্ছে নিষ্ক্রিয়, এখানে সাবজেক্ট সবসময় নিষ্ক্রিয় বা বস্তুবাচক হবে এবং কাজটি সাবজেক্ট নিজে না করে অন্য করো দ্বারা করা হবে। যেমন ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, অ্যাক্টিভ প্যাসিভের ব্যাপারটা যদি আমি বলি আর সহজ করে বলতে গেলে, অ্যাক্টিভ ভয়েসটা আমরা বুঝতে পারবো সহজে, যেই ভয়েসটা ভার্বের এখানে যে ভার্বটা থাকবে ভয়েস আমাদের সেন্টেন্সটার মধ্যে, সেই ভার্বটার আমাকে জিজ্ঞাসা করব সে ভার্বের কাজটাকে করতে পারে নাকি করা হয়। অর্থাৎ কাজটা যদি করে বা করতে পারে তাহলে সেটা হবে অ্যাক্টিভ, আর যদি সাবজেক্ট যদি সেই কাজটা করতে না পারে বা ওই কাজটা যদি করা হয় অথবা করা, দুইটার মধ্যে পার্থক্য আছে। আমরা যে কাজটা করতে পারি সেটাকে বলে আমরা করি, আর যে কাজটা আমার অন্যজন করে দেয় সেটা করা হয়েছে বা ঠিক আছে এমন বলি। ঠিক একই রকম অ্যাক্টিভ মানে হচ্ছে যে কাজটা করতে পারে অথবা করে, আর প্যাসিভ মানে হচ্ছে যে কাজটা করা হয়। ঠিক আছে, এখানে বলা হয়েছে ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, ইংলিশ কি কথা বলতে পারে? ইংলিশ কথা বলতে পারে না, ইংলিশে কথা বলা হয়। ঠিক আছে, তো সাবজেক্টের কাজটা হচ্ছে, দেখতেছি এখানে সাবজেক্ট কাজটা ইংলিশ কথা বলতে পারতেছে না, ওই কারণে এটা প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস হলে আমাদের একটা ভি ভার্ব আনতে হয়। প্যাসিভ ভয়েস হলে মেইন ভার্বের আগে একটা বি ভার্ব আনতে হয়। সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্স হয়, বর্তমান কাল বোঝায়, তাহলে সেটা অ্যামিজার হবে। পাস্ট টেন্স বোঝালে ওয়াজার হবে। এখানে আমাদের এটা বোঝানো হয়েছে যে প্রেজেন্ট ফর্ম, কারণ এখানে পাস্ট টেন্সের কোনো সংকেত নাই, ইয়েস্টারডে বা অন্য কিছু নাই। তো পাস্ট টেন্স আমরা বোঝার একটা সহজ উপায় আছে, কিছু এই অতীত টাইপের কিছু শব্দ থাকবে, তো ওইটার মাধ্যমে আমরা বুঝতে পারবো সেটা পাস্ট টেন্সকে নিয়ে আমাদের ইঙ্গিত করা হয়েছে। তো আমরা প্যাসিভ যে সেন্টেন্সটা আমরা যদি দেখি এটা কীভাবে করব। প্যাসিভ এখানে ইংলিশ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই কারণে আমরা এখানে আনবো ইংলিশ ইজ। ওকে, আর এই যে স্পিকের 3 নম্বর ফর্ম হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে স্পোকেন। এই যে নিচে লিখে দিছি, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। আর নিচেরটা আমরা যদি দেখি, দ্য টুর্নামেন্ট অর্গানাইজ ভেরি নাইসলি ইয়েস্টারডে। এই যে ইয়েস্টারডের বাংলা অর্থ হচ্ছে গতকাল, যেহেতু অতীত, গতকালটা চলে গেছে, ওইটা আমাদের অতীত বা পাস্ট টেন্স হবে, অ্যামিজার না হয় ওয়াজার হবে। যাই হোক, আরেকটা জিনিস হচ্ছে আগের কথাটাই বললাম যে টুর্নামেন্ট, এই টুর্নামেন্ট তো কোনো ব্যক্তি না, টুর্নামেন্ট কি কোনো কিছু অর্গানাইজ করতে পারে? টুর্নামেন্ট তো অর্গানাইজ করতে পারে না, টুর্নামেন্টটাকে অর্গানাইজ করা হয়। ঠিক আছে, ওই কারণে দ্য টুর্নামেন্ট ওয়াজ অর্গানাইজড হবে, অর্গানাইজড। এই যে দ্য টুর্নামেন্টস ওয়াজ, আচ্ছা এখানে আমি একটু ভুল করছি, ওয়াজ হবে না, এটা ওয়ার হবে। হ্যাঁ, কারণ টুর্নামেন্টস আছে অনেকগুলো টুর্নামেন্ট, তো যখন একের অধিক হয়ে যায় তখন এটা ওয়াজ হয় না, ওয়ার হয়। ওয়ার, WERE, ওয়ার অর্গানাইজড ভেরি নাইসলি ইয়েস্টারডে।
পর 3 নম্বর রুলসটা যখন আমি দেখব, এখানে লেখা আছে সেন্টেন্সটি মডেল অক্সিলারি যুক্ত প্যাসিভ ভয়েস হলে পরে বি প্লাস B3 হয়। অর্থাৎ কোনো সেন্টেন্স, এখানে আমরা যদি আবার দেখি, এখানে আমরা মডেল ভার্বগুলো চিনি কিনা জানি না। আমরা যদি দেখি মডেল ভার্বগুলো কী কী আছে, ক্যান, যেমন ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড, শ্যালের পাস্ট ফর্ম হচ্ছে শুড, উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড, মেয়ের পাস্ট ফর্ম হচ্ছে মাইট, মাস্ট, তারপর অট টু, নিড, এই টাইপের যে মডেল অক্সিলারি ভার্বগুলো আছে সেগুলো যদি থাকে, আর সাবজেক্টটা যদি, অর্থাৎ ভার্বের আগের যে নাউনটা আছে সেই নাউনটা যদি, ভার্বের আগের নাউনটাকে আমরা সাবজেক্ট বলি, আর সেই নাউনটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা একজন বা একটা ব্যক্তি বোঝায়, একটা বস্তু বোঝায়, তাহলে ভার্বের সাথে আমরা জানি অ্যাজ বা ইয়েস হয়। কিন্তু মডেল ভার্বের ক্ষেত্রে মডেল ভার্ব যদি থাকে তাহলে এরপর এম ইজ আর ওয়াজ এর পরিবর্তে বি বসবে। ওকে, যেমন দ্য টাস্ক, এখন ভার্বের সাথে, অর্থাৎ নাউনের সাথে অ্যাজ থাকলে, নাউনের সাথে অ্যাজ বা ইয়েস না থাকলে সিঙ্গুলার, আর ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস থাকলে সিঙ্গুলার, নাউনের সাথে অ্যাজ বা ইয়েস না থাকলে সিঙ্গুলার, আর ভার্বের সাথে থাকলে সিঙ্গুলার, মানে বিপরীত, নাউনের সাথে ভার্বের বিপরীত সম্পর্ক। আবার ঠিক একই রকম যখন আমরা নাউনের সাথে অ্যাজ দিব তখন ভার্বে অ্যাজ দিব না। আরেকটা ব্যাপার হচ্ছে, যখন মডেল ভার্ব থাকে তখন এখানে অ্যাজ বা ইয়েস নিয়ে কোনো চিন্তাই করা লাগে না, এটা একদম সহজ কথা। টাস্ক ক্যান যেহেতু আছে একটা মডেল ভার্ব, যেহেতু আমাদের টাস্ক, আচ্ছা এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের নিচে আছে কমপ্লিট। আচ্ছা, টাস্ক কি নিজে কমপ্লিট করতে পারে কোনো কিছু, এটা নাকি অন্যজন ওই টাস্কটা কমপ্লিট করে? টাস্ক মানে একটা কাজ বা কোনো একটা কি বলে কুইজ, এমন কিছু একটা হবে, তো এগুলো কি নিজে কমপ্লিট করতে পারে নাকি সেটা কোনো মানুষ দ্বারা কমপ্লিট করা হয়? ওকে, যেহেতু টাস্কটাকে কমপ্লিট করা হয় সেহেতু এটা আমাদের প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস হলে আমাদের কী করতে হয়, মডেল ভার্ব আগে, মডেল ভার্বের পরে বি আনতে হয়, আর মেইন ভার্বটা যেটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে থাকে সেটাকে আমাদের ভার্বের 3 নম্বর ফর্ম নিয়ে যেতে হয়। তাহলে এটা হবে দ্য টাস্ক ক্যান বি, বিটা কেন আসছে, প্যাসিভের জন্য, আর মেইন ভার্বটা কমপ্লিটেড হবে উইথ 1 আওয়ার। পরের যে আমাদের এক্সাম্পলটা আছে সেটা হচ্ছে দ্য রেজাল্ট মে বি পাবলিশড। আচ্ছা, যে আমি তো লিখে ফেলছি, আমি একটু বুঝাচ্ছি এটা কেন প্যাসিভ হয়েছে। দ্য রেজাল্ট পাবলিশ অ্যাট 2:30 PM। আচ্ছা, এখানে দেখেন তো দ্য রেজাল্ট আছে, দ্য রেজাল্ট কি নিজে পাবলিশড হয় নাকি কোনো একটা মানুষ সেটাকে পাবলিশ করে? যেহেতু কোনো একটা ব্যক্তি লাগে রেজাল্টটাকে প্রকাশ করতে, যেহেতু এই সাবজেক্ট আকারে যে নাউনটা আছে রেজাল্ট, এটা যেহেতু নিজে পাবলিশ করতে পারে না, সেহেতু এটা পাবলিশ করা হবে, অর্থাৎ এটা প্যাসিভ ভয়েস হবে। ওই কারণে বলতে হবে দ্য রেজাল্ট মে, যেহেতু মে আছে এখানে অ্যামিজার ওয়াজার হবে না, শুধু বি হবে, মে বি, আর মেইন ভার্বটা ভার্বের 3 নম্বর ফর্ম হয়ে যাবে পাবলিশড। দ্য রেজাল্ট মে বি পাবলিশড অ্যাট 2:30 PM। ওকে, 4 নম্বর রুলসটা যদি আমরা দেখি, সেন্টেন্সে 2টি ভার্ব থাকলে পরবর্তী বা দ্বিতীয় ভার্বটির সাথে সরাসরি আইএনজি যুক্ত হয়, তবে উদ্দেশ্য বোঝালে অর্থাৎ 2 প্লাস ভার্ব 1 বসে। আচ্ছা, যেমন আমরা যদি একটু দেখি, এখানে লেখা আছে আই স হিম ড্রয়িং, আচ্ছা ড্র এ পিকচার। আচ্ছা, এখানে লেখা আছে স একটা ভার্ব, এরপরে আরেকটা ভার্ব আসছে, হিমের পরে ড্র লেখা আছে, ওই ড্রটা আমরা ড্রয়িং করে দিতে হবে, ঠিক আছে, কারণ এখানে কোনো প্রিপোজিশন নাই, ঠিক আছে। প্রিপোজিশন থাকলেও আমাদের আইএনজি যুক্ত হয় যদিও। আচ্ছা, একসাথে আমরা মেইন ভার্ব যখন একসাথে দুইটা হয় তখন দ্বিতীয় ভার্বটার মধ্যে আমাদের আইএনজি যুক্ত করতে হয়, এটা রুলসটা হচ্ছে এটাই। আচ্ছা, নিচেটা যদি দেখি তাহলে আর ক্লিয়ার হতে পারবেন। যেমন লেখা আছে হি স্টার্টস স্টাডি ভেরি হার্ড বিকজ এক্সামস আর ভেরি নিয়ার। আচ্ছা, এখানে হবে, দেখেন এখানে স্টার্টস একটা ভার্ব, হি একটা নাউনের পরিবর্তে বসছে যেহেতু প্রনাউন, আর স্টার্টস নাউন আমরা জানি ভার্বের আগে যেটা থাকে সেটাকে সাবজেক্ট বলা হয়, আর সাবজেক্টের আরেক নাম হচ্ছে নাউন, ঠিক আছে, অবজেক্টের আরেক নাম হচ্ছে নাউন। তো এখানে মূলত নাউন বা প্রনাউনের পরে আমাদের কি বসছে, হিটা প্রনাউনের পর কি বসছে, স্টার্টস একটা ভার্ব, এই ভার্বের পর আরেকটা লেখা আছে, আরেকটা ভার্ব আছে স্টাডি, এই স্টাডির সাথে আমাদের আইএনজি যুক্ত করতে হচ্ছে বা যুক্ত করতে হবে, তারপর যা আছে তাই হয়েছে বিশেষ। হি স্টার্টস স্টাডিং ভেরি হার্ড বিকজ এক্সামস আর ভেরি নিয়ার।
পরে 5 নম্বর রুলসটা যদি আমরা দেখি, লেখা আছে সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তবে টু এর পরে ভার্ব ওয়ান হয়। ঠিক আছে? আচ্ছা, টাইপিং কিছু মিস্টেক আছে, আমার কথাগুলো শুনলে আশা করি ঠিক হয়ে যাবেন বা বুঝে যাবেন। তো সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, অর্থাৎ আমরা জানি, অনেকেই জানি অনেকেই জানি না, কিছু প্রিপোজিশন আমি নিচে ওইখানে দিয়ে দিছি। যেমন অনেকটা প্রিপোজিশন, অনের পরে কোনো ভার্ব আসলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। অফ একটা প্রিপোজিশন, অফের পরে কোনো ভার্ব আসলে তার সাথে আইএনজি যুক্ত হবে। ইন একটা প্রিপোজিশন, ইনের পরে কোনো ভার্ব আসলে আইএনজি যুক্ত হবে। এমন সকল ভার্বগুলোর পর যে এখানে যে ভার্বগুলো প্রিপোজিশনগুলো আছে, এছাড়া অন্য কোনো প্রিপোজিশন থাকলেও তার সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তবে টু বাদে। যখন টু থাকবে তখন টু এর পর ভার্বের বেস ফর্ম হবে বা তার প্রেজেন্ট ফর্ম হবে। কিন্তু কিছু তারপরও কিছু টু আমাদের কিছু ফ্রেজ আছে, টু ফ্রেজগুলোর পরে সাধারণত ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। ঠিক আছে? ওইগুলো আমি সামনের ক্লাসে আশা করে আলোচনা করব। ওকে, যেমন এখানে আমাদের কি লেখা আছে, আই স্টপ থিঙ্কিং অফ। আচ্ছা, অফ যেহেতু আছে, এরপর যেহেতু ডু আছে, তাই আমরা এখানে ডুইং করে দিছি। এরপর নিচেটা যদি দেখি, হি সাকসিড ইন পাসিং। আচ্ছা, ইনের পরে ফুল স্টপ হবে না, এটা আমি বলে হইতেছে। ওকে, আচ্ছা, ইন পাস লেখা থাকার আপনাদের পরীক্ষার সময় পাস থাকবে, আমরা পাসিং করে দিলে হয়ে যাবে। তারপর রুলস নম্বর 6 যদি আমরা দেখি, একটা উদাহরণ দেওয়ার দরকার ছিল এখানে, টু দিয়ে। ওকে, পরে আমি যখন প্র্যাকটিস করাবো তখন সেইগুলো আমি আশা করি আপনাদের ক্লিয়ার করে দেবো। সেন্টেন্সে 6 নম্বর রুলসটা যদি আমরা দেখি, 6 নম্বর রুলসে বলা হয়েছে যে সেন্টেন্সে অতীত নির্দেশক শব্দ, যেমন অতীত নির্দেশক শব্দ থাকলে ভার্বের 2 নম্বর ফর্ম বসবে। এখন অতীত নির্দেশক শব্দগুলো কি কি দেখেন, ইয়েস্টারডে, এই শব্দগুলো একটা সেন্টেন্সের মধ্যে যদি কোথাও ইয়েস্টারডে থাকে তাহলে যে ভার্বটা থাকবে সেটা ভার্বের 2 নম্বর ফর্ম। এগো থাকলে ভার্বের 2 নম্বর ফর্ম, লং সিন্স থাকলে ভার্বের 2 নম্বর ফর্ম, লং এগো থাকলে ভার্বের 2 নম্বর ফর্ম, ওয়ান্স আপন এ টাইম, যেমন শুনি, ওয়ান্স থাকলে ভার্বের 2 নম্বর ফর্ম, ওয়ান্স আপন থাকলে ভার্বের 2 নম্বর ফর্ম, ওয়ান্স আপন এ টাইম থাকলে ভার্বের 2 নম্বর ফর্ম, লাস্ট নাইট, লাস্ট ডে, এগুলো থাকলে ভার্বের 2 নম্বর ফর্ম, লাস্ট কথা থাকলো ভার্বের 2 নম্বর ফর্ম। ঠিক আছে? থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ ভার্বের 2 নম্বর ফর্ম বসে, এবং প্যাসেজটি পাস্টের হয়ে ঘটনাকেই বর্ণনা করে। যেমন লেখা আছে হি কাম হোম ইয়েস্টারডে, এই যে ইয়েস্টারডে থাকার কারণে কাম না হয়ে কেম হয়ে গেছে। ওয়ান্স আপন এ টাইম থাকার কারণে, এই যে ওয়ান্স থাকার কারণে এখানে লিভড হয়ে গেছে। ঠিক আছে? আমি সবগুলো আনসারটাই লিখে দিচ্ছি এখানে। রাইট ফর্ম অফ ভার্বে কোথাও ব্র্যাকেটে বি থাকলে সেই শূন্যস্থানে বি এর পরিবর্তে এম, ইজ আর ওয়াজ এর যে কোনো একটি ব্যবহৃত হবে। এম, ইজ আর ওয়াজ এর অথবা বি যে কোনো একটি ব্যবহৃত হবে। এরপর আমরা যদি দেখি উদাহরণের মাধ্যমে, যে ইন উইন্টার ব্যাডমিন্টন বি, এখানে পরীক্ষার সময় বি থাকবে, আমি আনসারটা এখানে লিখে দিচ্ছি যদিও, এ ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি। তো এখানে কেন বি হয়েছে আমাদের দেখেন, এখানে ওয়াজের কেন হলো না? তো আমরা ওই যে আমি প্রথমে বলে দিছি কোন একটা সেন্টেন্স আসলে সেটা কোন টেন্সকে নির্দেশ করতেছে, সেটাকে প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করতেছে না পাস্ট টেন্সকে নির্দেশ করতেছে নাকি ভবিষ্যৎ টেন্সকে নির্দেশ করতেছে, সে জিনিসটাকে বুঝতে হবে। যেমন ইন উইন্টার, অর্থাৎ উইন্টারের মধ্যে বা শীতের মধ্যে ব্যাডমিন্টন ড্যাশ বি এ ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি। আমাদের আগেও ব্যাডমিন্টন শীতের মধ্যে পছন্দের একটা খেলা ছিল, এখনও আছে, ভবিষ্যতেও এই ব্যাডমিন্টন শীতের একটা পছন্দনীয় খেলা। ওই কারণে এটা, অর্থাৎ যেগুলো আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, সেগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল। ঠিক আছে? বর্তমান সময় নির্দেশ করে। এই কারণে এটা হয়েছে ইজ। ব্যাডমিন্টন যেহেতু নাউনটা সিঙ্গুলার, নাউনের সাথে কোনো অ্যাস নাই, এই কারণে ইজ হয়েছে। যখন ব্যাডমিন্টনস এমন, অর্থাৎ ব্যাডমিন্টন যদিও হবে না, ব্যাডমিন্টনের সাথে অর্থাৎ কোনো নাউনের সাথে অ্যাস থাকলে ভার্বটা তখন ভার্বের সাথে তখন অ্যাজ হইতো না, আর হইতো। এরপর নিচেরটা যদি আসি, দেয়ার লিভড এ কিং। আচ্ছা, দেয়ার লিভড এ কিং, এখানে আগেই বলে দিছে লিভড, এই যে ভার্বটা দেখেন লিভড আছে, তো ভার্বের 2 নম্বর ফর্ম যেহেতু আছে, এই পুরোটা টেন্সে আমাদের ভার্বের 2 নম্বর ফর্ম হওয়ার কথা। অর্থাৎ একদা একটা রাজা ছিল,
হু বি এ ভেরি ফন্ড অফ গোল্ড। আচ্ছা, তাহলে এখানে এই বি এর পরিবর্তে ওয়াজ হয়েছে, কেন হয়েছে? এই যে এখানে রাজার কথা, আগে রাজা ছিল, এখন তো রাজা নাই, এই কারণে এখানে ওয়াজ হয়েছে, সহজ কথা। পরেরটা যদি দেখি রাইট ফর্ম অফ ভার্বের, কোথাও ব্র্যাকেটে নট থাকলে সেই শূন্যস্থানে ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট বসে, বাকি সব কিছু অপরিবর্তিত থাকে। যেমন যদি আমরা একটু দেখি, বিকজ অফ বিং লেজি, অর্থাৎ অলস হওয়ার কারণে হি ডিডন্ট গেট নট গেট এ গুড গ্রেড। ওকে, এখানে নট গেট থাকার কারণে আমরা নটটার পরিবর্তে আমরা কী বসাতে হবে সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, আগে দেখতে হবে এটা কি প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স সেন্টেন্সটা, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কাজ। ওকে, তাহলে আমরা যদি দেখি বিকজ অফ বিং লেজি হওয়ার কারণে হি ডিডন্ট গেট, আচ্ছা এখানে যদি পাস্ট টেন্স বোঝায় তাহলে এটা ডিড হবে, যদি প্রেজেন্ট টেন্স হতো তাহলে এখানে ডাজ হইতো। কেন? যে আমাদের যে প্রনাউনটা, নাউনের পরিবর্তে যে প্রনাউনটা বসছে সেটা একজন জিনিস বোঝাচ্ছে, একটা জিনিস, একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, ওই কারণে ডাজ হইতো। আর অতীত হইলে তো আমাদের অ্যাজ বা ইয়াস নিয়ে চিন্তাই করা লাগে না, ভবিষ্যৎ হলে অ্যাজ বা ইয়াস নিয়ে চিন্তা নাই, শুধু বর্তমান টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে শুধু আমাদের চিন্তা করতে হয়, ঠিক আছে? এরপর নিচেরটা যদি আসি, লেখা আছে হি ডাজন্ট ফলো, আচ্ছা এখানে লেখা আছে রুটিন ইন হিজ লাইফ অ্যান্ড ভেরি ডিজাস্টার্স। ওকে, এখানে বলা হয়েছে হি আছে কিন্তু এখানে নটটা আছে, ফলো দেওয়া আছে। কেন এখানে ডাজ হয়েছে? এই যে প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করতেছে, এই কারণে এখানে আমরা কি ইউজ করছি? ডাজ ইউজ করছি। আশা করি বুঝতে পারছি। তারপর লাস্ট নট দ্য লিস্ট, লাস্ট রুলসগুলো যদি আমরা দেখি, পেসিভ না হলে শুধু মডেল যেমন ক্যান, কুড, মে, মাইট, অট টু, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, এরপর সবসময় ভার্ব ওয়ান হয়। তো আমরা সাধারণত মডেল, পেসিভ না হলে, পেসিভ টেন্স হলে মডেল ভার্বের পর বি আনতে হয়, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম। আর যদি পেসিভ টেন্স না হয়, পেসিভ ভয়েস না হয়, তাহলে যেই ভার্বটা থাকবে সেই ভার্বটা বসে দিলে শেষ, কমপ্লিট। যেমন আমরা একটু দেখি পেসিভ, আমরা অ্যাক্টিভটা আমরা বুঝবো কীভাবে, যে পিপল ক্যান ইউজ ইন্টারনেট। আচ্ছা, মানুষ বা পিপল কি ইউজ করতে পারে না ইন্টারনেট? পারে তো, তাহলে এটা তো অ্যাক্টিভ ভয়েসই। তো অ্যাক্টিভ ভয়েস হওয়ার কারণে পিপলের পর কী আছে? ক্যান থাকার কারণে এরপরে যেই আমাদের ব্র্যাকেটে যেটা দেওয়া আছে এটা সরাসরি বসে দেব। পিপল ক্যান ইউজ ইন্টারনেট টু কমিউনিকেট উইথ দ্য ওয়ার্ল্ড। ওকে, নিচেরটা যদি দেখি, এক্সাম্পল, হি কুড নট রিপেয়ার কম্পিউটার ইন হিজ প্রিভিয়াস ডেজ। কেন রিপেয়ার হয়েছে? কারণ এখানে সে নিজে কম্পিউটার রিপেয়ার করতে পারে, এই কারণে হয়েছে এটা, ঠিক আছে? ওকে, তারপর এই কারণে যেটা আছে তাই বসে গেছে। এরপরে যদি আমরা লাস্ট রুলসটা দেখি, হোয়াইলের পরে সরাসরি ভার্ব আসলে, হোয়াইল, এই যে হোয়াইল, এই হোয়াইল দ্বারা অতীত টেন্সকে বোঝায়। আচ্ছা, এরপরে এরপরে সরাসরি ভার্ব আসলে এর সাথে আইএনজি যুক্ত হয়। তবে হোয়াইলের পরে কখনো যদি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভার্ব দেখি, তাহলে সেই ভার্বের সাথে শুধু আইএনজি যোগ করলে দিলে হবে। আর তবে যদি হোয়াইলের পর সাবজেক্ট থাকে, সেক্ষেত্রে আমাদের সাবজেক্টের পর একটা বি ভার্ব আনতে হবে, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, এটা হচ্ছে মেইন। ওকে, সো সেই ভার্বটা কী হবে? আমাদের পাস্ট বি ভার্বটা হবে ওয়াজ আর অ্যামিজের না, কারণ হোয়াইল দ্বারা আমি বলছি পাস্ট টেন্সকে নির্দেশ করে। যদি আমরা দেখি, হোয়াইল ক্রসিং দ্য রোড আই স অ্যান ওল্ড ম্যান, অর্থাৎ আমি রাস্তা পার হওয়ার সময় আমি একজন বৃদ্ধ লোককে দেখেছিলাম। নিচেরটা যদি আসি, টিচার এন্টার দ্য রুম হোয়াইল হি ওয়াজ স্লিপিং। আচ্ছা, টিচার রুমে প্রবেশ করেছিল যখন সে ঘুমাচ্ছিল, এটা বোঝানো হয়েছে। ওকে, আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো নাও লাগে আমাকে জানাবে, আর পরবর্তী ক্লাসগুলোতে আমি মডেল যে পরীক্ষার বোর্ড কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আমি সামনে আস্তে আস্তে একটা করে সমাধান করে দিব। যে সমস্যাগুলো আছে, আশা করি সেই সমস্যাগুলো আর থাকবে না। আসসালামু আলাইকুম, আজকে এতটুকুই থাক। আল্লাহ হাফেজ।